আগের দিনকে ভিডিওর তে কেমিস্ট্রি পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে কেমিস্ট্রির দ্বিতীয় পোর্শনটুকু যেটা আলোচনা করা হবে, এখানে অনেক ছোট ছোট চ্যাপ্টার মিলে একটা বড় ভিডিও তৈরি হবে। তো আজকে প্রথম চ্যাপ্টার হচ্ছে মিশ্রণ কাকে বলা হয়। বলছে মিশ্রণ তাকে বলা হয় দুই বা ততোধিক মৌলকে যে কোনো অনুপাতে মিশিয়ে দিলেই মিশ্রণ তৈরি হয়ে যাবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়ম মেনটেন করতে হবে না, দুটো বা তার বেশি অনেক পদার্থগুলোকে একসঙ্গে মিশিয়ে দিলে মিশ্রণ তৈরি হয়ে যাবে। এটা আগের দিনকে আমরা বলা হয়েছিল। এটি পর্যায় সারণীতে পাওয়া যায় না, এটা পর্যায় সারণীতে কখনো পাওয়া যাবে না। দেখো, যৌগ তৈরি করতে গেলে একটা নির্দিষ্ট অনুপাতে মেশাতে হয়, কিন্তু মিশ্রণ তৈরি করতে গেলে কোনো নির্দিষ্ট নিয়ম বা অনুপাত মেনটেন করা হয় না। ঠিক আছে, মিশ্রণ প্রধানত দু প্রকারের হয়, এক হচ্ছে হেটেরোজেনিয়াস মিশ্রণ আর একটা হচ্ছে হোমোজেনিয়াস মিশ্রণ। হেটেরোজেনিয়াস মানে বিষম মিশ্রণ, অর্থাৎ কি বলছে, যেসব মিশ্রণে অবয়ব অর্থাৎ কম্পোনেন্ট অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো মেশানো হয় তারা যদি পুরোপুরি মিশে না যায় তাহলে বলবো বিষম মিশ্রণ, যেমন হচ্ছে স্যান্ড অ্যান্ড ওয়াটার মিক্সচার। ঠিক আছে, আর হোমোজেনিয়াস মিক্সচার হচ্ছে যে সমস্ত মিশ্রণে অবয়ব অর্থাৎ কম্পোনেন্টগুলো উপাদানগুলো পুরোপুরিভাবে মিশে যায় তাকে বলা হয় সম মিশ্রণ, অর্থাৎ সুগার এবং জল এগুলো যদি মিশ্রণ হয় তাহলে সেটা হচ্ছে হোমোজেনিয়াস মিশ্রণ। তো এই মিশ্রণ থেকে তৈরি হবে দ্রবণ বা সলিউশন। ঠিক আছে, তো সলিউশনে দু রকম প্রকৃতি থাকে, এক হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাব এবং দ্রাবক মিলে তৈরি হয় সলিউশন। দ্রাবক কোনটা? একটা মিশ্রণে যেটার পরিমাণ বেশি সেটাকে দ্রাবক বলা হয়, আর যেটার পরিমাণ কম সেটাকে দাব বলা হয়। ঠিক কি, দ্রাবক বানানটা বড়, তাই যেটা বেশি সেটাই দ্রাবক আর যেটা কম সেটা হচ্ছে দ্রাব। দুই বা ততোধিক পদার্থের মিশ্রণে দ্রবণ তৈরি করা হয়। দ্রবণে দ্রাব ও দ্রাবক উভয়ই উপস্থিত থাকে, বুঝতে পারছো? তা দ্রাব কাকে বললে আর দ্রাবক কাকে বললে বুঝতে পারছো। এবার হচ্ছে সলিউশন বা দ্রবণ প্রধানত দু প্রকারের ভাগে ভাগ করবো, এক হচ্ছে কোয়ান্টিটি অর্থাৎ মাত্রা অনুসারে, আর একটা হচ্ছে কন্ডিশন অনুযায়ী। কোয়ান্টিটি অর্থাৎ মাত্রা অনুসারে কীভাবে ভাগ করবো? ডিলিউট সলিউশন অর্থাৎ হচ্ছে লঘু দ্রবণ। প্রথমটা ভাগ হচ্ছে লঘু দ্রবণ। লঘু দ্রবণ কি? যে সমস্ত দ্রবণ পাতলা দ্রবণ, অর্থাৎ দ্রবণে যদি দ্রাব কম হয় এবং দ্রাবক যদি বেশি হয়, অর্থাৎ চিনির মিশ্রণে জল হচ্ছে দ্রাবক আর চিনি হচ্ছে দ্রাব। তাই চিনি যদি কম হয়, তার মিষ্টি কম হবে, তখন তাকে বলবো ডাইলিউট সলিউশন অর্থাৎ লঘু দ্রবণ। আর কনসেন্ট্রেটেড সলিউশন তার উল্টা, দ্রবণটা গাঢ় দ্রবণ, অর্থাৎ এর মাত্রা অনেক বেশি, দ্রবণের দ্রাবের মাত্রা বেশি। বেশি বেশি চিনি দিলে তো কি হয়ে যাবে? বেশি চিনি দিলে সেই দ্রবণটা কনসেন্ট্রেট হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে আর একটা হচ্ছে কন্ডিশন অনুযায়ী বা শর্ত অনুসারে দু প্রকার হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন আর একটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। আনস্যাচুরেটেড সলিউশন হচ্ছে দ্রবণে আহ, দ্রবণে যদি দ্রাব মিশিয়ে দেওয়ার পর একসময় চিনি আর গলবে না, চিনিগুলো নিচে থিতিয়ে পড়ে যাবে। হ্যাঁ, তখন তাকে বলবো স্যাচুরেটেড বা সম্পৃক্ত দ্রবণ। আর একটা হচ্ছে যে আনস্যাচুরেটেড, মানে চিনি তুমি দিচ্ছ, চিনি গলে যাচ্ছে, অর্থাৎ আরও চিনি লাগবে, তখন হচ্ছে আনস্যাচুরেটেড দ্রবণ। আর সুপার স্যাচুরেটেড মানে অতি সম্পৃক্ত। অতি সম্পৃক্তটা এটা খানিক ভালো করে পড়ো, যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকা প্রয়োজন, কোনো বিশেষ অবস্থায় ওই দ্রবণে তার চেয়ে বেশি দ্রাব দ্রবীভূত থাকলে, অর্থাৎ অনেক দেখবে মিষ্টি হয়ে যায়, মিষ্টির থেকে অনেক মিষ্টি। তো একটা মিষ্টি, এটা নির্দিষ্ট পরিমাণে মিষ্টি হয়েছে, ঠিকই আছে, কিন্তু ওর থেকে যদি আরও মিষ্টি করা হয় তখন তাহলে অতি সম্পৃক্ত, অর্থাৎ সুপার স্যাচুরেটেড। তখন তাকে কী বলবো? সুপার স্যাচুরেটেড। এভাবে দ্রবণের সান্দ্রতা অধিক হয়ে যায়। দ্রবণের সান্দ্রতা অধিক হয়ে যায় অর্থাৎ সান্দ্রতা মানে হচ্ছে তোমার কী হবে, দ্রবণটা গাঢ় হয়ে যায়। মধু মধু দেখেছো? মধুকে যদি একটা বোতলের মধ্যে ভরে যদি বোতলটাকে হিলানো হয় তাহলে আস্তে আস্তে হিলবে, এটা হচ্ছে তরলের সান্দ্রতা। অর্থাৎ বোতলের সঙ্গে মধুর একটা ঘর্ষণ বল সেটা অনেক বেশি হয়ে যায়, কিন্তু পানির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কারণ মধু বেশি গাঢ়। তাই একটা দ্রবণকে যদি তুমি সম্পৃক্ত করতে করতে যাও তাহলে তো দ্রবণটা গাঢ় হয়ে যাবে, তারপরে দেখবে একরকম, দেখবে সেই সে মিষ্টির রস কীরকম হয়, দেখবা অনেকটা সুপার স্যাচুরেটেড। মিষ্টির রস হচ্ছে এক প্রকারের সুপার স্যাচুরেটেড।
হ্যাঁ? কিন্তু যদি এরকম যদি মিষ্টি শরবত করো তাহলে সুপার স্যাচুরেটেড না, ওটা স্যাচুরেটেড। কিন্তু একটা মিষ্টির জল ওটা সুপার স্যাচুরেটেড। আর যদি মিষ্টি না হয়, যদি আরো মিষ্টিতে মেনে চলে যাওয়া যায় তাকে বলবো আমরা আনস্যাচুরেটেড। হুম? ঠিক আছে? তো এতগুলো। এবার হচ্ছে এখানে একটা ফর্মুলা আছে সলিউবিলিটি অর্থাৎ দ্রাব্যতা। দ্রাব্যতার দ্রাব্যতা পরিমাপ করা হয় একটা দ্রবণের ক্ষেত্রে সেটা কিরকম ভাবে হচ্ছে দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ, দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ, ঠিক আছে, ইন্টু 100, দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ ইন্টু 100। এটা হচ্ছে আমার সলিউবিলিটি। ঠিক আছে, 5 কেজি জলে 2 কেজি লবণ, তাহলে কত হবে 2/5 ইন্টু 100 ইন্টু করে 44 দ্রাব্যতা। এটাই হচ্ছে দ্রাব্যতার আর তোমার রাশিমালা। ঠিক আছে, এবার হচ্ছে এখানে দেখো সলভেন্ট মানে দ্রাবক আর সলিউট মানে দ্রাব। ইংলিশগুলো মনে রাখলে অনেক ভালো হবে। সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক আর সলিউট মানে হচ্ছে দ্রাব। এক্সাম্পল, এখানে কিছু কিছু এক্সাম্পল আছে। দেখো সলিড আর সলিড যদি মেশানো হয় তাহলে মিশ্র ধাতু উৎপন্ন হয়। ব্রাশ বঞ্জ এগুলো মিশ্র ধাতু উৎপন্ন হবে। ঠিক আছে, দা কপারের 29 জিঙ্কের 30, এগুলো মনে রাখবে। টিনের 50 এসেন টিনের 50। পিতলে যদি ট্রিক মনে করতে যাও যে পিতল কি দিয়ে তৈরি, তাহলে মনে রাখবা পিতাজি। পিতে পিতল, তাতে তামা, জিতে জিঙ্ক, তাহলে পিতাজি। আর ব্রোঞ্জে হচ্ছে বোলতাটি। বোলতাটি হচ্ছে বোতে হচ্ছে ব্রোঞ্জ, তাতে তামা, টিতে টিন, তাহলে বোলতাটি মনে রাখবা। আচ্ছা, সলিউট আর তরল, কঠিন আর তরলে কি উৎপন্ন হয়? গ্রিস। ঠিক আছে, তো গ্রিজ উৎপন্ন হয়, গ্রিজ বলে না, গ্রিজ ওটা। আর হচ্ছে কঠিন আর গ্যাসে কঠিন আর গ্যাস হচ্ছে স্পঞ্জ। কঠিন আর গ্যাসকে মেশালে কি উৎপন্ন হয়? স্পঞ্জ। আচ্ছা, তরল আর কঠিনে কি উৎপন্ন হয়? না, কঠিন আর গ্যাসের সঙ্গে স্পঞ্জ, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে তো। আর তরল আর কঠিনের মধ্যে চিনি জল, নুন জল, শরবত। তরলের মধ্যে দুধ জল, আর তরল ও গ্যাসের মধ্যে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। তরল ও গ্যাস, তরল আর গ্যাস কোল্ড ড্রিঙ্কস হয় না, হয় না? গ্যাসে কঠিনে ধোঁয়া বা ধুলো ভরা আঁধি, এটা মনে রাখবা। গ্যাস আর কঠিন, ধোঁয়াতে কি থাকে? গ্যাস থাকে এবং কঠিন থাকে। আর গ্যাস তরল হচ্ছে বাষ্প, আর গ্যাস হচ্ছে বায়ু। ঠিক আছে, নোট সলিউশন। সলিউশন কখন বলবো? সলিউশনে যে কণাগুলা এদিক সেদিক ঘুরে, সেই কণাগুলো কত, এদের আকার কত? এই কণাগুলোর আকার হচ্ছে 10⁻⁷ মিটার। 10⁻⁷ মিটার। ঠিক আছে, 10⁻⁷ মিটার। এত এতটুকু মনে রাখো। ঠিক আছে, সলিউশন হোমোজেনিয়াস মিক্সার। তাহলে কেমন সলিউশনে? হোমোজেনিয়াস মিক্সনের ক্ষেত্রে, হেটেরোজেনিয়াস মিক্সনের ক্ষেত্রে নয় কিন্তু। হোমোজেনিয়াস মিক্সনের ক্ষেত্রে দ্রবণের দ্রাবের কণাগুলো যেগুলো থাকে সেগুলো কত রকম? 10⁻⁷, 10⁻⁷ এর থেকে কম। ঠিক আছে, আকার। আর এই কণা খালি চোখে বা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যেও বা খালি চোখে এগুলো দেখানো খুব মুশকিল, কারণ জলে গুলে যায়। আর যে ডিসপারশন, এবার হচ্ছে ডিসপারশন কি? ডিসপারশন হচ্ছে যে দেখো দুধ থেকে স্বরের আলাদা, দেখবা তোমরা দুধ থেকে স্বরের আলাদা বিভিন্ন রকম স্বরকে দেখবা একটা জায়গাতে ঘুরিয়ে 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 বিভিন্ন রকম আলাদা করা হয়, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে। এটা বলছে ডিসপারশন, অর্থাৎ কোনো একটা মিশ্রণ থেকে, কোনো একটা কণা থেকে অন্য একটা কণাকে সরিয়ে দেওয়াকে বলছে ডিসপারশন, অর্থাৎ ডিসপারশন। একে বলছে ডিসপারশন, তো দুধ থেকে স্বরের আলাদা আলাদা করে দেওয়া। ঠিক আছে, সাসপেনশন নিলম্বন, কণার আকার 10⁻⁶ এর থেকে বড়। তাহলে দেখো, যদি 10⁻⁶ এর থেকে ছোট হয় তা বা 10⁻⁶, তাহলে ও দ্রবণ বলবো। কিন্তু দ্রবণের সাসপেনশন কখন বলবো? কণার আকার 10⁻⁶ এর থেকে বড় হয়। খালি চোখে দেখা যায়। এই কণা অর্ধ পরাগম্য ঝিল্লিকে পার করতে পারে, অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা এগুলো চলে যায়। বায়ু, ধোঁয়া, নদীর নোংরা জল এগুলো অর্ধ পরাগম্য ঝিল্লিকে পার করতে পারে না। ঠিক আছে, তো নদীর বিভিন্ন নোংরা জলকে যদি এই সেমি পারমিয়েবল মেমব্রেন যদি রেখে দেওয়া হয় না, তাহলে ভালো জল আলাদা হয়ে যাবে, খারাপ নোংরাগুলো আলাদা হয়ে থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে কলয়েড। কলয়েডের সংজ্ঞা হচ্ছে, দেখো কলয়েডের সংজ্ঞা হচ্ছে যদি কণা যদি আকার যদি 10⁻⁹ থেকে 10⁻⁶ পর্যন্ত হয়, তখন তাকে বলবো আমরা কলয়েড। খালি চোখে দেখা যায় না, কণাগুলোকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। এই কণা অর্ধপরাগম্য ঝিল্লিকে পার করতে পারে। হ্যাঁ, ব্লাডকে যদি একটা সেমি পারমিয়েবল পর্দার মাঝে রেখে দেওয়া হয় না, তাহলে ব্লাড, ইঙ্ক, মিল্ক আলাদা হবে না, সে ব্লাডই বেরিয়ে যাবে। কালিকে দিলে কালি বেরিয়ে যাবে, দুধকে দিলে দুধও বেরিয়ে যাবে। ঠিক আছে, আর একটা হচ্ছে ইমালশন। এটি একটি বিশেষ প্রকারের কলয়েড যাতে একটি কণা অন্য একটা কণার থেকে বিচ্ছুরণ হয়ে যায় কিন্তু গুলে যায় না।
ঠিক আছে? মানে ডিসপারশন হয়ে যায় কিন্তু গুলে যায় না। যেমন দুধ, পেন্ট, সাবানের ঘোল বা সাবানের ঘোল, সাবানের সঙ্গে কোনোদিন জলে মিক্সিং হয়? হয় না। আলাদা থাকে। ঠিক আছে? তো এরা আলাদা করা যাবে। এটাকে বলছি ইমালশন। পেন্ট এগুলো আলাদা করা যাবে সব। দুধ, ঠিক আছে তো? মানে দুধের সঙ্গে পানি এরা আলাদা করা যাবে। মানে এরা মিশে না কিন্তু আলাদা হয়ে থাকবে। ঠিক আছে তো? মানে দুধকে যদি তুমি উত্তপ্ত করে দাও, দুধ আলাদা হয়ে থাকবে, পানি আলাদা হয়ে থাকবে। তাহলে কিভাবে হলো? তাহলে হলো? তাহলে হলো না। তাই ইমালশন হচ্ছে একটি কণা অন্য একটি কণা থেকে বিচ্ছুরণ হয়ে যায় কিন্তু গুলে যায় না। কখনো যে এবারে পুরোপুরি গুলে যাবে সেরকম কিন্তু অ্যাকচুয়ালি না ইমালশনের ক্ষেত্রে। আচ্ছা, জিগজ্যাগ মোশন অফ পার্টিকেল অর্থাৎ ধরো একটা তুমি মিশ্রণে তুমি অনেক কিছু আছে। তো মিশ্রণে ধরো কি হলো? হ্যাঁ, মিশ্রণে ধরো সাসপেনশন বা নিলম্বন। তোমার ধরো চিনি মেশাতে একসময় চিনিগুলো নিজে থিতিয়ে পড়ে গেল। সেগুলো তো মোটা হয়ে থাকবে। তখন তাকে সাসপেনশন বলবো, যেগুলো ধর 10⁻⁶ এর থেকে বেশি আকার। সেগুলো নিচে ধর থিতিয়ে পড়ে যাবে। তার নিচে থিতিয়ে পড়ে গেলে সাসপেনশন বা নিলম্বন। কিন্তু বাকি যে চিনির কণাগুলো যে আছে ওইখানে না, সেখানে তুমি যদি লাইট ফেলো তাহলে লাইটে কি হবে? লাইট যদি ফেলো তো লাইট ফেলার পরে সেই চিনির সেই সূক্ষ্ম কণাগুলোর উপর লাইট বিচ্ছুরণ হয়ে যাবে। একেই বোঝায় টিন্ডাল এফেক্ট। একে বলছে টিনাল এফেক্ট। কণাগুলো কোন পথে গেছে একটার পরে একটা বিচ্ছুরণ হতে থাকবে। ঠিক আছে? দেখো যে টিন্ডাল এফেক্ট। ঠিক আছে তো? মানে টিন্ডাল এফেক্ট অর্থাৎ এদের ব্যাস কত হবে? 10⁻⁶ থেকে 10⁻⁹ 10⁻⁶ থেকে 10⁻⁹ আকারের কণাগুলোর ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়। আর 10⁻⁶ এর নিচে কণাগুলোতে টিন্ডাল এফেক্ট দেখা যাবে না। 10⁻⁶ থেকে 10⁻⁹ এই আকারের ব্যাসের মধ্যে যেগুলো আছে সেগুলো টিন্ডাল এফেক্ট দেখা দেবে। ঠিক আছে? আর এর বেশি হলে নিলম্বন অর্থাৎ সাসপেনশন হয়ে যাবে। আর এর কম হলে সেগুলো টিন্ডাল এফেক্ট দেখা দিবে না। তাহলে এটাই হচ্ছে টিন্ডাল এফেক্ট। কণা আলোগুলো ওই কণা দ্বারা বিচ্ছুরিত হবে অর্থাৎ প্রতিফলিত হবে। ঠিক আছে? এবার এখানে চলে গেল আমরা মলের কনসেপ্ট, অর্থাৎ মলের ধারণা। এবার আমরা কি যাব? মলের ধারণা। ঠিক আছে? পদার্থের মাত্রা। চলো মডেলের ধারণা যাওয়া যাক। যে কোনো পদার্থের ১ মোল পরমাণুতে বা অণুতে আয়নের সংখ্যা বা অণুর সংখ্যা 6.023 × 10⁻23 একাই অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। একাই কি বলে? অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ কি বলছে? যে কোনো পদার্থের ১ মোল পরমাণু। মোল কি জিনিস কি এগুলো এখন আমরা বুঝবো, কিন্তু আগে এটা ভালো করে বুঝো। একেই অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কোনটা? অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 একে বলছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? অ্যাভোগাড্রো নাম্বার। তো ১ মোল টুকরে ১ মোল টুকরো যদি তুমি যদি কোনো পদার্থ নাও, ১ মোল টুকরো যদি কোনো পদার্থ নাও, সেই পদার্থের ক্ষেত্রে সেই পদার্থের মধ্যে যে কতগুলো তুমি অণু পাবা? 6.02 × 10⁻23। ঠিক আছে? এবার এখানে কিছু জিনিস আছে যেগুলো এখানে ইম্পর্টেন্ট। মোল কি? মোল 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 সংখ্যা। মোল সংখ্যা হলো H2O। H2 এর পরমাণুর ভর পুরোপুরি হাইড্রোজেন, অক্সিজেন সব যোগ করে পরমাণু ভর পেলাম। ওই কোনো একটা দ্রবণে ধরো H2O আছে, H2O এর টোটাল পারমাণবিক ভর পেলা। আর ওই দ্রবণে কতটুকু H2O আছে তার ভর। তাহলে মোল হচ্ছে ওই দ্রবণে যতটুকু আছে তার ভর বাই ওই H2O একটা H2O পরমাণুর ভর। এটা হচ্ছে ওই দ্রবণে ওই পরমাণুর মোল সংখ্যা। ঠিক আছে? ওকে, মোল সংখ্যা। মোল ওটা বলছে ১ মোল, ওটাকে বলছে মোল। আর মোল সংখ্যা হচ্ছে আয়তন বাই 22.4, অর্থাৎ আয়তন বাই 22.4। আয়তনকে যদি 22.4 দিয়ে ভাগ করা হয় তখন তা হলো মোল সংখ্যা। আর ১ মোল অণুতে কতগুলো পরমাণু থাকে? 6.023 × 10⁻23। ঠিক আছে? এবার এখানে কিছু অঙ্ক আছে। ১০ লিটার দ্রবণে ৪৫ গ্রাম গ্লুকোজ মেশানো আছে, মোল নির্ণয় করো। ঠিক আছে? তাহলে ১০ লিটার দ্রবণে ৪৫ গ্রাম গ্লুকোজ আছে। ভালো করে বুঝো। তাহলে গ্লুকোজের আমরা পরমাণুর ভর আমরা সব নির্ণয় করব। ৬ × ১২ প্লাস ১২ × ১, কারণ হাইড্রোজেনে একটা বলে ১২ × ১ আর ৬টা তাহলে হচ্ছে ১২। তাহলে এখানে কার্বনের পারমাণবিক ভর কত? ১২। তাহলে ৬ × ১২, ৬টা আছে 6, ৬টা এবং ৬ × ৭২ প্লাস ১২ × ১ আর ৬ × ১৬। আগের ক্লাসে করা হয় সব। তাহলে ১৮০ গ্রাম। তাহলে ১৮০ গ্রাম আছে। তাহলে এবার ১৮০ গ্রামের মধ্যে ১৮০ গ্রাম গ্লুকোজ, তার মধ্যে ৪৫ গ্রাম আছে। দ্রবণে ৪৫ গ্রাম আছে, ১৮০ মধ্যে দ্রবণে ৪৫ গ্রাম আছে। তাহলে কত হলো? ৪৫ বা ১৮০ = ১/৪ মানে 0.25। তাহলে 0.25 মোল গ্লুকোজ = ৪৫ গ্রাম। তো বুঝলা? সেরকম ভাবে সেম টু সেম ভাবে এটাও করা আছে। ভালো করে দেখে নাও একবার। ঠিক আছে?
এবার এখানে আছে 88 গ্রাম CO2 তে অণুর মোট সংখ্যা কত? অণুর মোট সংখ্যা কত? অণুর মোট সংখ্যা বলেছে। তাহলে অণুর মোট সংখ্যা হলে কত হবে? দেখো সেরকমভাবে করা যায়। এরকম 44, 44 ইন্টু বাই 88, 88 বাই 44 এগুলো 2 হচ্ছে। তাহলে 1 মোলে যদি 6.023 × 10⁻23 টা থাকে, তাহলে 2 মোলে কত হবে? 6.02 × 10⁻23 × 2 হিসাব অনুযায়ী 1 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন এনটিপিতে কত হবে? 1 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন এনটিপিতে কত হবে? তাহলে দেখো 1 গ্রাম হিলিয়াম, 1 গ্রাম হিলিয়াম। তাহলে হিলিয়ামের সঙ্গে কত? 2He4, তার আণবিক ভর কত? 4 × 1 গ্রাম He। তাহলে 1 গ্রাম He, তাহলে 0.25। তাহলে মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে আয়তন বাই 2 × 10⁻² 2.4। তাহলে আয়তন কত হবে? মোল সংখ্যা ইন্টু 2 × 2.4। তাহলে মোল সংখ্যা কত? 0.25 × 10⁻² 2.4 = 5.6 লিটার। সিম্পলি ইজিলি। এবার এখানে এসটিপি আর এনটিপি তোমরা অনেকদিন আগে পড়েছিলে। এসটিপি এনটিপি কি? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার, আর এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার আর প্রেসার। নর্মাল টেম্পারেচার প্রেসার যে এসটিপি আর এনটিপিতে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। যে কোনো গ্যাসের বলতে এখানে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। এসটিপি বা এনটিপিতে 22 লিটার অনুপরমাণু বা আয়নের সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। দেখো 1 মোল এর আয়তন যদি 22.4 হয়, তাহলে 22.4 লিটার আয়তন মানেই তো 1 মোল। আর 1 মোলের পরমাণুর সংখ্যা কত থাকে? 6.023 × 10⁻23। ঠিক না ভুল? তো নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, পরমাণু ক্রমাঙ্ক, এটা আগের ক্লাসে করে দেওয়া আছে। আগের ক্লাসে ভালো করে বুঝে নিও। নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা হচ্ছে মোল, মোল ইন্টু অণুতে মোট ইলেকট্রন ইন্টু 6.02 × 10⁻23। এটা কাজে লাগাবো। মোল ইন্টু অণুতে মোট ইলেকট্রন ইন্টু 6.02 × 10⁻23। এটা আমরা কাজে লাগাবো কীভাবে দেখো। 1.8 গ্রাম H2O তে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে H2O তে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, তাহলে মোল বাই করতে হবে। তাই যদি মোল বাই করি, H2 তে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, তাহলে H2 তে ইলেকট্রন সংখ্যা, H2O তে ইলেকট্রন সংখ্যা কত থাকে? H2O তে ইলেকট্রন সংখ্যা 10। কী করে হলো? কারণ H2 তে 2টা ইলেকট্রন আর ওতে থাকে 8টা ইলেকট্রন। তাহলে 8 আর 2 10টা ইলেকট্রন। তাহলে H2O তে ইলেকট্রন সংখ্যা 10। এবার সে 1.8 গ্রাম H2 তে, তাহলে 1.8 গ্রাম H2 তে মোল সংখ্যা কত? 1.8 মোল সংখ্যা কত? মোল সংখ্যা 1.8 বাই 18, কারণ H2 এর পারমাণবিক ভর হচ্ছে কত? 18। তাহলে 1.8 বাই 18। ঠিক আছে, ইন্টু দেখো 10, অর্থাৎ একটি H2 অণুতে 10টা ইলেকট্রন থাকে, তাই 10 হলো। ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23। ক্যালকুলেশন করলে 6.02 × 10⁻23 ইলেকট্রন। শেষ, কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন, যে কোনোটা বার করতে, কারণ ইলেকট্রন যত, প্রোটন তত, ইলেকট্রন তত। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একটা নিস্তড়িত পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটাই সমান থাকে। এবার তিনটা সমান থাকলে তিনটা সংখ্যাও সমান হবে। তাই কত হবে? মোল ইন্টু নাম্বার অফ প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইন্টু 6.02 × 10⁻23 ইন 1 মোল। এবার সান্দ্রতাকে ব্যক্ত করা হয়। সান্দ্রতা মাপার জন্য আমরা বিভিন্ন রকম মাত্রা ইউজ করি। সান্দ্রতা মানে হচ্ছে কোনো পদার্থ কতটা গাঢ়। অ্যাকচুয়াল কথা এইটাই। সান্দ্রতা মানে হচ্ছে কোনো পদার্থ কত গাঢ়, এটা মনে রাখবা। সান্দ্রতা মানে হচ্ছে কোনো পদার্থ কতটা গাঢ়, এটাই মনে রাখার জন্য বলা হয় সান্দ্রতা। সান্দ্রতাকে কি মোলারিটি আর নর্ম্যালিটি, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। মোলারিটি আর নর্ম্যালিটি। তাহলে প্রথমটা হচ্ছে মোলারিটি আর নর্ম্যালিটি। এবার চলো, সান্দ্রতা কি? দ্রাব বাই দ্রাবক। সান্দ্রতা বা সলিউবিলিটি হচ্ছে দ্রাব বাই দ্রাবক। দ্রাব বাই দ্রাবক হচ্ছে সান্দ্রতা। ঠিক আছে, এটা হচ্ছে সান্দ্রতা ফর্মুলা। দ্রাব বাই দ্রাবক, এটা হচ্ছে সান্দ্রতার ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে মোলারিটি কি? মোলারিটি হচ্ছে মোল বাই আয়তন। মোল বাই আয়তন, এটা মনে রাখো, কাজে লাগবে অঙ্কটা একটু পর। আর মোলালিটি
মোল বাই দ্রাবকের ভর, মোল বাই দ্রাবকের ভর, মোল বাই দ্রাবকের ভর। তাহলে কী পড়লা? নর্মালিটির পরে পড়বো, আগে এটা পড়ো। মোলারিটি মোল বাই আয়তন, আর মোলারিটি মোল বাই দ্রাবকের ভর, মোল বাই দ্রাবকের ভর। ঠিক আছে, এবার দেখো ভর সব জায়গায় সমান হয় না, কিন্তু আয়তন যে কোনো আকারের হতে পারে, অর্থাৎ আয়তন পরিবর্তিত হয় অবশ্যই। ভর কী করে পরিবর্তন হবে? ভর তো পরিবর্তন হয় না, ভার পরিবর্তন হয়, কিন্তু ভর তো নট পরিবর্তনশীল। তাই ভর পরিবর্তন হয় না, কিন্তু যেহেতু আয়তন আকারের সাথে সাথে পরিবর্তন হতে পারে, তাই আয়তন পরিবর্তিত। তো সান্দ্রতা জানার ভালো উপায় হচ্ছে মোলালিটি, 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 মোলালিটি। ঠিক আছে তো, মোলালিটি সান্দ্রতা। কারণ বিভিন্ন জায়গায় সান্দ্রতা বিভিন্ন রকম পরিবর্তন হবে। তো সেই পরিপ্রেক্ষিতে সান্দ্রতা ক্ষেত্রে কোন জায়গাতে কত রকম আয়তন হবে, কখন কোনটা ক্ষেত্রে কোনটা আয়তন হবে, সেই অনুসারে তার সান্দ্রতার পরিবর্তন হবে। তো সেই অনুসারে আমাদের সান্দ্রতা মাপার প্রথম উপায় হচ্ছে মোলালিটি। ঠিক আছে, এবার মোলালিটিতে আর মোলারিটি এটা কোনটোর কী কী করে মনে রাখবা? ঠিক আছে, তো দেখো মোলালিটিতে ল ল আছে, মোলালিটিতে ল ল আছে। তা ল ল চেঞ্জ নয়, ল ল চেঞ্জ নয়, ল ল দুটাতে ল ল আছে, কিন্তু মোলারিটিতে ল আছে বা র আছে। তা ল র চেঞ্জ হয়, তাহলে আয়তন চেঞ্জ হয়। তাহলে এখানে আয়তন ফর্মুলা হবে, ওটাতে আয়তন, একটা আয়তন চেঞ্জ হবে, আর এটাতে ভর চেঞ্জ হবে, ভর চেঞ্জ নয়। তাহলে মোলারিটিতে কে চেঞ্জ নয়? ভর চেঞ্জ নয়। কী করে মোলারিটি, তাহলে ল ল। আর মোলারিটিতে ল আর র চেঞ্জ হয়, তাহলে আয়তন চেঞ্জ হয় এখানে, এটা মনে রাখি। 12 এবার হচ্ছে অঙ্কটা ভালো করে বুঝলে হয়ে যাবে, অঙ্কটা ভালো করে বুঝলে তোমাদের হয়ে যাবে। কীরকম দেখো, 12 মল দ্রাব 3 লিটার জলে দ্রবীভূত হয়ে আছে, এর মোলারিটি কত? তাহলে মোলারিটি চা আছে, মোলারিটি মানে কত হবে? মোল বাই আয়তন, মোলারিটি মানে কত হবে? মোল বাই আয়তন হবে। তাহলে মোল বাই আয়তন হচ্ছে কী? তো 3 লিটার জল, তাহলে 12/3 4 মোল পার লিটার। 5 লিটার দ্রবণে 180 গ্রাম গ্লুকোজ আছে, 180 গ্রাম গ্লুকোজ আছে। তাহলে কত আণবিক ভর? কত? 180 বা 180 এক, কারণ এখানে কি চাইছে? মোলারিটি। আর এখানে চাইছিল কি? মোলারিটি, মোলারিটি। এখানে কি চাইছিল? মোলারিটি না, এখানে মোলারিটি। আর এখানে এখানে কি চাইছে? মোলারিটি, মোল বাই আয়তন। মোল, মোল ভাগ গেলো 1, আর রিটিতে মোল বাই আয়তন মানে 1/5 শেষ হয়ে গেল। কারণ 5 লিটার বলেছে, তাহলে 1/5। এরকমভাবে দেখো 3/15। তারপরে আবার সেম টু সেম দেখো এখানে মোলালিটিতে মোল বাই ভর, এখানে বুঝছো। NaCl এর কত হবে? NaCl এ তোমরা জানো যে 1/22 এর ক্ষেত্রে 1/22 ইন্টু প্লাস ক্লোরিন হচ্ছে 1/34, তাহলে কত? 22 প্লাস 34 56। তাহলে মোল মাত্রা বাই আণবিক ভর, মাত্রা বাই আণবিক ভর 5.6/5 56 গ্রাম, কারণ 5.6 কেজি লবণ বলে আছে, তাহলে NaCl 5.6 কেজি লবণ আছে 56, আর NaCl আণবিক ভর 56, তাহলে 5.6/56 5600 বাই 56 ইকুয়াল টু 100। তাহলে মোলালিটি কত হবে? মোল বাই ভর ইকুয়াল টু 100/20 ইকুয়াল টু 5 মোল বাই কেজি। ঠিক আছে, 5 মোল বাই কেজি। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট নর্মালিটি ক্ষেত্রে একটু ফর্মুলাটা একটুখানি কী বাবা ওখানে আলাদাই বটে। মাত্রা বাই আয়তন ইন্টু, মানে মাত্রা বাই আয়তন ইন্টু 1000 বাই তুল্যাঙ্ক ভর, মাত্রা বাই আয়তন ইন্টু 1000 বাই তুল্যাঙ্ক ভর, মাত্রা বাই আয়তন ইন্টু 1000 বাই তুল্যাঙ্ক ভর। তুল্যাঙ্ক ভর কি? তুল্যাঙ্ক হচ্ছে আণবিক ভর বা যোজ্যতা, তুল্যাঙ্ক ভর হচ্ছে আণবিক ভর বাই যোজ্যতা, তুল্যাঙ্ক ভর হচ্ছে আণবিক ভর বাই যোজ্যতা। ঠিক আছে, তো যোজ্যতা এবার আণবিক ভর যোজ্যতা তুল্যাঙ্ক ভর, এটা করার জন্য অঙ্ক গিয়ে আমরা ডাইরেক্ট বুঝানো ভাষা ভালো হবে। দেখো নর্মালিটির ক্ষেত্রে মাত্রা বাই আয়তন ইন্টু 1000 বাই তুল্যাঙ্ক ভর। এখানে ক্ষেত্রে কী করে করবো? তুল্যাঙ্ক ভার কী করে নির্ণয় করবো, কীভাবে কি একটু ভালো করে দেখো। NaH এর 2 গ্রামকে 250 মিলিলিটার দ্রবণে মেশানো হয়, নর্মালিটি নির্ণয় করো, প্রশ্ন আসতে পারে। তো মাত্রা বাই আয়তন, আচ্ছা মাত্রা দেখো, মাত্রা NaOH 2 গ্রাম, NaOH এর 2 গ্রাম, তাহলে মাত্রা কত? 2 গ্রাম, কত যতটুকু থাকে সেটা হচ্ছে মাত্রা, যতটুকু থাকে সেটা হচ্ছে মাত্রা। তাহলে NaOH কতটুকু আছে? 2 গ্রাম আছে, তাহলে 2/250, 250 2 আছে, 250 মিলিলিটার বলে আছে, ইন্টু 1000 বাই তুল্যাঙ্ক ভর, বা তুল্যাঙ্ক ভরের ফর্মুলা কত? আণবিক ভর বা যোজ্যতা, আণবিক ভর বা যোজ্যতা। NaOH এর আণবিক ভর কত?
23 প্লাস 16 প্লাস 1 এবার 23। NaOH কত? NaOH 11। যে সমস্ত মৌলের ক্ষেত্রে NaOH 11 তাদের আণবিক ভর কত হবে? 11কে 2 দিন গুণ করো, মানে পারমাণবিক সংখ্যাকে 2 দিন গুণ করে 1 যোগ করো। ওয়ার্ডের ক্ষেত্রে তাহলে এটা কত হবে? 11 দুগুণে 22 প্লাস 1। কিন্তু যদি 12 হতো তাহলে 12 দুগুণে 24, তখন জোরের ক্ষেত্রে 12 দুগুণে 24। তো যেহেতু এটা বিজোড় পারমাণবিক সংখ্যা আছে, তাই বিজোড় পারমাণবিক সংখ্যাকে 2 দিন গুণ করে 1 যোগ করা, এটা নিয়ম। তাহলে এখানে সোডিয়ামের কত? 11, তাহলে 11 দুগুণে 22 প্লাস 1 23, 23 হলো। আর অক্সিজেনের 16 8 আছে, তাহলে অক্সিজেন 8 দুগুণে 16, তাহলে কত হবে? 16 আর প্লাস 1 বাই 1, এর 40/1। যোজ্যতা কত? 1। যোজ্যতা কি করে? NaOH এর যোজ্যতা কি করে 1 পেলাম? কথা ভালো করে মনে রাখো। NaOH যোজ্যতা 1 এই কারণে পেলাম, কারণ NaOH ভেঙে গিয়ে Na প্লাস আর OH মাইনাস উৎপন্ন করে, তাই এটা আয়ন কথা একটা। Na প্লাস হচ্ছে 2 প্লাস 3 প্লাস তো হয় না, Na প্লাস। তাই যৌগের ক্ষেত্রে যে আয়নটা উৎপন্ন করবে সেই আয়নের যোজ্যতাগুলো হচ্ছে ওই NaOH যোজ্যতা। কত? 1 হয়ে গেল। তাহলে 1 কাটাকুটা করে সব কিছু 40/1, 40 হলো এটা। তাহলে 2/250 ইন্টু 1000/40 ইকুয়াল টু কাটাকুটা করে কত হবে? 0.2। ঠিক আছে, 0.2। এবার না পড়বো অ্যাসিড, ক্ষার, লবণ। অ্যাসিড, স্বাদ টক। স্বাদ কিরকম অ্যাসিডের? টক। পিএইচ এর ভালো, 7-এর থেকে কম। অ্যাসিড মানে অম্ল। পিএইচ এর একটা স্কেলে 14 পর্যন্ত থাকে। 7টা হচ্ছে নিউট্রাল, না টক না ক্ষার, কষা টাইপের যেটা হয় ক্ষার। মিডলে পয়েন্টে কিছু না, টেস্ট হবে না। 7-7-এর নিচে হলে সেটাকে বলবো আমরা অ্যাসিড, 7-এর উপরে হলে সেটাকে বলবো ক্ষার। তা দেখো ক্ষারের বিভিন্ন রকম, ওটা অ্যাসিড না ক্ষার, তবে যে 7-এর নিচে না কমে 7-এর উপরে, এগুলো চেক করা তো মুশকিল। তো এখানে দেখো প্রথমে কি করবা, এখানে যে লিটমাস পেপার দিলে তো কি হবে? নীল থেকে লাল হয়ে যাবে। লিটমাস পেপারে অ্যাসিডে যদি নীল লিটমাস পেপার যদি অ্যাসিডে ডুবাও তাহলে সেটা লাল হয়ে যাবে। এদিকে বুঝতে হবে ওই দ্রবণটা অ্যাসিড। অ্যাসিডে হাইড্রোজেন আয়ন উপস্থিত থাকে, অবশ্যই থাকবে। হাইড্রোজেন নাও না থাকলে অ্যাসিড কি করে হবে? অ্যাসিড তো হবে না, হাইড্রোজেন আয়ন মাস্ট। অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, অর্থাৎ এই Zn একটা অ্যাসিড, H2SO4 একটা অ্যাসিড, এই Zn এর সঙ্গে বিক্রিয়া করে ZnSO4 প্লাস H2O। H2 বলছি, H2 ওপরের তীর চিহ্নটা হাইড্রোজেন গ্যাসকে বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো কিছু বৈজ্ঞানিক দ্বারা অম্লের ব্যাখ্যা। দেখো কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বারা অম্লের ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, দেখো ট্রিক, এখানে একটা ব্যাখ্যাটা ট্রিক বলে লেখা আছে যে অ্যাসিডের সঙ্গে অ্যাসিডের কাছে হাইড্রোজেন থাকবে, অবশ্যই থাকবে, নাহলে তো অ্যাসিড হবে না। হ্যাঁ, সব অ্যাসিডে থাকবে এটা কোনো কথা নয়। কিছু অ্যাসিড হয় যেগুলো আমার এক্সট্রাঅর্ডিনারি ভাবে পাশে লিখে দেওয়া আছে, কিন্তু অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেনের সাথে ব্রেকআপ করে নেয়, অবশ্যই। আর ধাতুই একমাত্র 30% হিসেবে কাজ করে, যে হাইড্রোজেনের সঙ্গে ব্রেকআপ করিয়ে দেয়। তো কিছু বৈজ্ঞানিক দ্বারা অম্লের ব্যাখ্যা। আরএনএস কি বলছে? আরএনএস বলছে ইনার মতানুসারে অ্যাসিড হাইড্রোজেন যুক্ত যৌগ। ইনার মতে অ্যাসিড হাইড্রোজেন যুক্ত যৌগ। ঠিক আছে, তো ইনার মতে অ্যাসিড হাইড্রোজেন যুক্ত যৌগ। আর যা জলে H+ আয়ন দেবে। হাইড্রোজেন যুক্ত যৌগ মানে নিশ্চয়ই জলীয় দ্রবণে, অর্থাৎ জলীয় দ্রবণে H+ আয়ন দিবে। ব্রনস্টেড লাউরি বলছে অ্যাসিড মানে প্রোটন দান করবে, আর ক্ষার মানে হচ্ছে প্রোটন গ্রহণ করবে। লুইসের মতবাদ বলছে অ্যাসিড মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, আর ক্ষার মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, তো এই 3টা মতবাদ তোমরা পেলা, পরীক্ষাতে আসবে যে কার মতবাদ কোনটা কি। তো অ্যাসিড তড়িতের সুপরিবাহী হয়। মিথাইল অরেঞ্জ, শুধু কি আমার লিটমাস পেপার দিয়ে অ্যাসিড চেক করবো? না, কিছু আরও আছে। মিথাইল অরেঞ্জ এক প্রকার নির্দেশক। মিথাইল অরেঞ্জ হচ্ছে পিএইচ ইন্ডিকেটর। তাহলে আলাদা পিএইচ এর মানে আলাদা রং দেয়। মিথাইল অরেঞ্জ অম্ল, অ্যাসিডে লাল, আর বেসে হচ্ছে হলুদ। মিথাইল অরেঞ্জ অ্যাসিড হচ্ছে অম্ল, আর এত হচ্ছে হলুদ, বেসে হচ্ছে হলুদ হয়ে যায়। অ্যাসিডে কেমন হয়ে যায়? লাল। আর ক্ষারে হয়ে যায় হলুদ, এটা মনে রাখবা। কিছু অ্যাসিড যাতে অক্সিজেন থাকে না, ঠিক আছে, তো কিছু অ্যাসিড যাতে অক্সিজেন থাকে না, এটা মনে রাখবা।
হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড, হাইড্রোসালফিউরিক অ্যাসিড। এবার ট্রিক স্টার্ট এন্ড অ্যাসিড আর হাইড্রো আইসি, হাইড্রোর সঙ্গে আইসি লাস্টে যাতে এন্ড হবে। স্টার্ট স্টার্ট কি হবে, মানে হাইড্রো স্টার্ট হাইড্রো হবে আর এন্ড হবে কিসে, আইসিতে। তাই ট্রিক হচ্ছে হাইড্রো ইক। অক্সো অ্যানায়ন এ হাইড্রোজেন মিললে অক্সো অ্যাসিড তৈরি হয়। অক্সো অ্যানায়নে হাইড্রোজেন মিললে কি তৈরি হয়, অক্সো অ্যাসিড তৈরি হয়। যেমন দেখো বিআরও, তো অক্সো কি অ্যানায়ন, অ্যানায়ন মানে নেগেটিভ, তাহলে বিআরও মাইনাস। হ্যাঁ, তোমার একটা পড়া আছে নিশ্চয় আগের ক্লাসে, কখন কোনটা কাকা বলে। তাহলে বিআরও মাইনাস হাইপ্রোব্রোমাইট এই যুক্ত হলে কত হলো, হাইপ্রোব্রোমাস অ্যাসিড। বিআরও2 মাইনাস এইচ প্লাস, তাহলে ব্রোমাইট, বিআরও2 কে বলা হয় ব্রোমাইট। বিআরও2 কি বলবো, ব্রোমাইট। বিআরও2 কে বলবো ব্রোমাইট। ব্রোমাস অ্যাসিড মানে এট ব্রোমিক অ্যাসিড। তাহলে দেখো ব্রোমেট, তাহলে বিআরও3 এইচ প্লাস, তাহলে হচ্ছে ব্রোমিক অ্যাসিড। ব্রোমিক অ্যাসিড এগুলো তোমাকে মনে রাখতে হবে। আর বিআরএইচ তাহলে হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক বিআর আর এইচ তাহলে হাইড্রোব্রোমিক অ্যাসিড, এতে অক্সিজেন নেই। তা দেখো হাইড্রোব্রোমিক অ্যাসিডে অক্সিজেন নেই, কারণ এটি অক্সানায়ন নয়, এটি অক্সানায়ন নয়। তাহলে দেখো সব অ্যাসিডে অক্সিজেন, যেগুলো অক্সিজেন থাকবে সেগুলো অক্সো অ্যাসিড বলবো। তাহলে অক্সো অ্যানায়নগুলো এইচ এর সঙ্গে মিশে অক্সো অ্যানায়ন তৈরি করে, কিন্তু এগুলাতে নাই, তাই এগুলাতে আমরা হাইড্রোব্রোমিক অ্যাসিড মানে অক্সো অ্যানায়ন নয়। স্যার হাইপোক্লোরাইট, ক্লোরাইড, ক্লোরেট, পারক্লোরেট, ClO4, পারক্লোরেট, ClO3 মাইনাস, ক্লোরেট, এগুলো যা একইভাবে অ্যাসিড তৈরি হবে ফর্মুলাগুলো মেনে মেনে। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেনের উপস্থিতিতে আইটিই আসে হবে আর এট ইকে হবে। দেখো যেখানে আইটিই ছিল সেখানে কি হচ্ছে, আস উৎপন্ন হয়েছিল। দেখো ক্লোরাইড তাহলে যে HClO2 তাহলে কি উৎপন্ন হতো, ক্লোরাস অ্যাসিড। তাহলে আইটি থাকলে আস হচ্ছে। আর এট দেখো ক্লোরেট তাহলে যে ক্লোরিক আইসি হচ্ছে। এগুলো ট্রিক এগুলো, এটাও একই রকমভাবে এগুলো ট্রিক। দেখো SO4 তাহলে সালফিউরিক অ্যাসিড, কি হলো সালফিক অ্যাসিড নয়, সালফিউরিক অ্যাসিড। সালফেট তাহলে সালফেট, এবার এট ই আছে তাহলে আইসি করলে এটা কি হবে, এবার তোমরা করবে সালফিক অ্যাসিড, কিন্তু অ্যাকচুয়ালি নয়, H2SO4 অক্সিজেন আছে কিন্তু এটা অক্সো অ্যাসিড, কিন্তু এটা এটা তোমরা এবার ফটাম করে বলে দেবো স্যার ওটা সালফিক অ্যাসিড হয়ে যাবে, কারণ এটি আছে অক্সো অ্যানায়নে এটি আছে, তাহলে আইসি হয়, তাহলে সালফিক অ্যাসিড। তো এই ক্ষেত্রে খানিক এক্সট্রাঅর্ডিনারি, এটা হবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক আইসি হবে কিন্তু সালফিক নয়, সালফিউরিক। আচ্ছা লাস্টে আইসি আছে। তাহলে কিছু অক্সো অ্যাসিড দেখো, নাইট্রিক অ্যাসিড, অক্সিজেন থাকলে অক্সো অ্যাসিড, আর কি বলবো। তো দেখে নিলাম। হুম, তো বাকিগুলো হবে কার্বনিল সমূহ। কিছু দেখো কার্বনিল সমূহ, কার্বনিল RCOOH বা RCOOH। দেখো RCO2H বা RCOOH বলা হয় সেম। এগুলো জলে দ্রবণীয়, এগুলো জলে দ্রবণীয়, ঠিক আছে। তো এগুলো জলে দ্রবণীয়। এটা একটা সমযোজী বন্ধন, যে দেখো RCOOH কার্বনিল গ্রুপ, RCOOH এটা যে বন্ডিং সিস্টেম সেটা দেখানো হয়েছে। দেখো ফর্মিক অ্যাসিড কার্বনিল গ্রুপে, দেখো এই ফর্মিক অ্যাসিড RCOOH অ্যালকাইল গ্রুপ বলা হয়, বা অ্যারাইল গ্রুপ বা হাইড্রোজেন অ্যাটম। অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ যেটাই বলবা। HCOOH ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড থাকে। হ্যাঁ, এটা যে কার্বনিল গ্রুপ, কিন্তু এটা মৌমাছি পিঁপড়ে কামড়ালে অ্যাসিড বের হয়। অ্যাসিডিক অ্যাসিড ভিনিগারে থাকে, ফর্মুলাগুলো মনে রাখবে CH3CO2H বা COOH। প্রোপিওনিক অ্যাসিড খাবার সংরক্ষণ করতে পরীক্ষা খুব আসে। বার্নিশ অর্থাৎ বিউটারিক অ্যাসিড বার্নিশের কাজে লাগে। হ্যাঁ, মিথিত বিউট পেন্টেক সেপ্ট অক নন ডেক, এটা মনে রাখলেই তোমরা প্রথম বুঝতে পারবে যে হবে কিসে কি হবে। লাস্টে ফর্মুলা আছে, ফর্মুলাটা বলে দেবো। বেনজোইক অ্যাসিড, ফুড প্রিজারভেটিভ, এগুলো মনে রাখবে। তাহলে তো খাবার সংরক্ষণের জন্য প্রোপিওনিক অ্যাসিড আর বেনজোইক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড বার্নিশে, তাহলে বার্নিশে বিউটারিক অ্যাসিডটা মনে রাখা যাবে। দেখো বেশ বেশ ক্ষার, এত করে ক্ষার পড়বে। ক্ষার কীরকম, ক্ষারের স্বাদ হচ্ছে তেঁতো, পিএইচ এর মান 7 থেকে বেশি, লিটমাস পেপার উল্টো হবে, লাল থেকে নীল হবে, মিথাইল অরেঞ্জে হলুদ হবে, ফেনোল্যাফথেলিনে গোলাপি হবে। ফেনোল্যাফথেলিন এটা একটা আর একটা নির্দেশক যেটাতে গোলাপি হয়ে যায়। জলে দ্রবণীয় হয়, হ্যাঁ, ক্ষারে ও এইচ থাকে।
অ্যাসিডে কি ছিল এইচ আর ক্ষারে ও এইচ। সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এগুলো নোট। তীব্র অ্যাসিড এরা জলে পুরোপুরিভাবে আয়নিত হয়ে যায়। তীব্র অ্যাসিড এবার হচ্ছে ভাগ পড়ছে অ্যাসিডে, ক্ষার পড়লাম অ্যাসিড পড়লাম, এবার ভাগ তীব্র অ্যাসিড এরা জলে পুরোপুরিভাবে আয়নিত হয়ে যায়, অনেক বেশি হাইড্রোজেন আয়ন নির্গতন করে যারা বেশি। তো দেখো এখানে HI, HB আর HCl, HF সব থেকে বেশি হাইড্রোজেন নির্গত করবে, কুইক রিয়াক্ট করবে, সেটা হচ্ছে HI, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF। এটা কি করে হলো পর্যায় সারণী পড়ার সময় তোমরা বুঝতে পারবা যে HI কেন হলো। ঠিক আছে, কারণ মোস্ট অত্যাধিক ক্রিয়াশীল, কারণ F9 অত্যাধিক ক্রিয়াশীল, কারণ কত F9 বেশি ক্রিয়াশীল হবে, আর কম ক্রিয়াশীল বন্ড ভাঙতে সহজ, কম ক্রিয়াশীল মানে ওই HI যেটা ছিল না HI, এটা বন্ডটাকে ভেঙে দিতে অনেক ইজি হবে, কারণ অনেক দূরে আছে। দেখো পারমাণবিক সংখ্যা কত 53 আয়োডিন, তাই আয়োডিনের সংখ্যা 53 হয়, তাই 53 যদি ইলেকট্রন বিন্যাস করতে করতে যাও তাহলে বাইরের কক্ষে একটা মানে নিউক্লিয়াস দ্বারা ওই বাইরের কক্ষে ইলেকট্রনকে কমভাবে আকর্ষণ করবে, আর কমভাবে আকর্ষণ করলে কি হবে দুর্বলভাবে থাকবে, আর দুর্বলভাবে থাকলে তোমার হবে ভাঙতে সুবিধা হবে। তাই এই যাই বেশি তোমার রিয়াক্টিভ, আর মানে টুক করে ভেঙে যায় তাই বেশি রিয়াক্টিভ। আর HF কাছে থাকে নিউক্লিয়াসের সঙ্গে দৃঢ়ভাবে ইলেকট্রনগুলো লিঙ্ক থাকে, কারণ একটাই KL একটাই তো। হ্যাঁ, তো তোমার এখানে একটা বা দুটি 2 নম্বর কক্ষপথে ফ্লোরিন, তো সেই পরিপ্রেক্ষিতে এখানে কম হয়। ঠিক আছে, তো ClO4, ClO3, HClO2, HClO এটাও একই রকম ভাবে, এটা মনে রাখবা। মৃদু অ্যাসিড কাকে বলে, এরা জলে আংশিক আয়নিত হয়, মৃদু মানে আংশিক, H+ আয়ন কম দেবে জলে, জলীয় দ্রবণে। বেসের ক্ষেত্রে একই রকম ভাবে হয়, এরা OH আয়ন উৎপন্ন বেশি করে, আর মৃদু ক্ষার এরা OH আয়ন উৎপন্ন কম করে। অ্যাসিড ক্ষারের মাত্রা অনুসারে লঘু দ্রবণ যদি H+ আয়ন বেশি দেয় তাহলে লঘু দ্রবণ বা লঘু অ্যাসিড, বা যদি OH- আয়ন কম H+ আয়ন কম দেয় তাহলে অ্যাসিড, আর OH- আয়ন কম দিলে ক্ষার, তাহলে লঘু ক্ষার। আর বেশি দিলে তখন ঘন অ্যাসিড ঘন ক্ষার বলবো। লবণ, দেখো লবণ কাকে বলা হয়, লবণ নয় অ্যাসিড আর ক্ষারকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে, অ্যাসিড আর ক্ষারকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে লবণ আর জল উৎপন্ন হবে, কিছু নয় লবণ আর জল উৎপন্ন হবে। অ্যাসিড আর ক্ষারকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে লবণ আর জল উৎপন্ন করবে, সিম্পলি ভাবে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, হ্যাঁ, তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার মেশালে কি উৎপন্ন হবে, ন্যাচারাল সল্ট বা সিম্পল সার উৎপন্ন হবে। ঠিক আছে, আর তোমার তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষার, তাহলে আম্লিক লবণ উৎপন্ন হবে। দেখো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার মেশালে নিউট্রাল সল্ট, কিন্তু তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষার মেশালে আম্লিক সল্ট, আর দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার মেশালে ক্ষারীয় লবণ। আর দুটি সাধারণ লবণের সংযোগে দ্বিতীয় লবণ তৈরি হয়, তৈরি হয়। K2SO4 একটা লবণ, Al2SO4 একটা লবণ, Al2SO4 হলো একটা লবণ, এই দুটোকে মিশিয়ে দিলে ফিটকিরি উৎপন্ন হবে, তাই দ্বিলবণ তৈরি হবে। তাই ফিটকিরির সংখ্যা হচ্ছে K2SO4, Al2SO4 ইন্টু আর কমা দিয়ে 24 H2O 24 অণু, এক অণু ফিটকিরিতে 24 অণু জল থাকে। ঠিক আছে, জটিল লবণ, দেখো জটিল লবণ হচ্ছে কমপ্লেক্স সল্ট, জলে কম দ্রবণীয়। জটিল লবণ কি, এটা জলে দ্রবণীয় হয় না আর গঠনটা জটিল। এখান থেকে বুঝতেছো AgNaCN2, এটা হচ্ছে এক প্রকারের কি লবণ, জটিল লবণ। এটা হচ্ছে এক প্রকারের কি লবণ, জটিল লবণ। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট অন অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, অ্যাসিড ও তার উৎস। অ্যাসিডিক অ্যাসিড তার অ্যামাইনো অ্যাসিড প্রোটিনে থাকে, অ্যাসিডিক অ্যাসিড ভিনিগার বা এতে থাকে, ফর্মিক অ্যাসিড পিঁপড়ে কামড়ালে মৌমাছি কামড়ালে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের পাকস্থলীতে, টার্টারিক অ্যাসিড তেঁতুল বা আঙুরে, ম্যালিক অ্যাসিড কাঁচা ফল বা আপেলে, সংকেতগুলো মনে করলেও। ল্যাকটিক অ্যাসিড দুধ থেকে দই তৈরিতে, বেনজোইক অ্যাসিড সবুজ ঘাস পাতাতে থাকে, কার্বনিক অ্যাসিড সোডা জলে থাকে, কার্বনিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড লেবু বা টক ফল এগুলো থাকে। নোট, H2SO অ্যাসিডের রাজা, H2SO বলা হয় অ্যাসিডের রাজা। আর HCl আর HNO3, 3 অণু HCl আর 1 অণু HNO3 অ্যাকোয়াস সলিউশনকে বলা হয় অম্লরাজ। সোনা পরিষ্কার করার জন্য উপযুক্ত, সোনা এতে দ্রবণীয়। কিন্তু শুধু যদি HNO3 দেওয়া যায় না তাহলে পুরোপুরি ওটা একবারে কি হয়ে যাবে, মিশে যাবে।
শুধু HNO3 দিলে ওটা পুরোপুরি মিশে যাবে। মানে সোনা দ্রবীভূত হয়ে যাবে। এবার দেখো অ্যাসিড ও তার ব্যবহার। অ্যাসিডিক অ্যাসিড, ভিনেগারের মাত্রা 3 পয়েন্টস। অ্যাসিডিক অ্যাসিডে কি হয়? অ্যাসিডিক অ্যাসিড ও তার ব্যবহার। অ্যাসিডিক অ্যাসিড আচার বানাতে, খাবার সংরক্ষণের ব্যবহার, এগুলো বিভিন্ন ক্ষেত্রে হয়। ভিনেগারে থাকে। এর মাত্রা কত? 3 থেকে 6%। সাইট্রিক অ্যাসিড চকচকে লবণ তৈরি করার জন্য। সালফিউরিক অ্যাসিড পেট্রোলিয়াম শোধন, পেন বানানোর কাজে, গাড়ির ব্যাটারিতে। নাইট্রিক অ্যাসিড বিস্ফোরক তৈরিতে। হাইড্রোক্লোরিক অ্যাসিড ওষুধ তৈরিতে, প্লাস্টিক তৈরিতে। বোরিক অ্যাসিড ফাইবার গ্লাস নির্মাণে। তারপর ক্যারামবোর্ডের লুব্রিকেন্টে, মানে যেটা মানে বলে না বোরিক পাউডার, ওইটা গাছপালা বোরন অভাবে দূর করার জন্য ব্যবহৃত হয়। বা দেখো অ্যাসিডের ব্যবহার। NaOH এর অ্যাসিডের ব্যবহার দেখো সাবান, এগুলো কিছু বলছি না আর। NaOH এ মিল্ক অফ ম্যাগনেসিয়া, NaOH কোথায় ব্যবহার করা হয়, ক্যালসিয়াম অক্সাইড কোথায় ব্যবহার করা হয়, Mg অক্সাইড। পিএইচ এর আবিষ্কার, এখানে একটা দেখা যাচ্ছে পিএইচ এর স্কেল, যে পিএইচ স্কেল করলে না, পিএইচ স্কেল, এই পিএইচ স্কেলের আবিষ্কারক কে? সোরেনসন। অম্লবৃষ্টি এর মুখ্য কারণ হচ্ছে বায়ুমণ্ডলে SO2 আর N2। অম্লবৃষ্টি এর উৎপন্ন কারণ হচ্ছে বায়ুতে SO2 আর NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এটা মনে রাখবে, এগুলো এক একটা পয়েন্ট। সোডিয়াম বাইকার্বনেট পাউরুটি বানাতে ব্যবহার করা হয়। সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয় পাউরুটি বানাতে। জিপসাম জিপসাম জিপসামের সংকেত কি? CaSO4 2H2। এই CaSO4 2H2 যদি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে কি উৎপন্ন হবে? প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিস, এই CaSO4 কে যদি উত্তপ্ত করা হয় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি উৎপন্ন হবে? প্লাস্টার অফ প্যারিস। এই সংকেত কত? CaSO4 ½ তাহলে আগের দিন বলেছিলাম জিপসাম কোনটা, ক্যালসিয়াম সালফেট কোনটা, প্লাস্টার অফ প্যারিস কোনটা, কিন্তু আজকে শিখলাম যে জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস কি করে উৎপন্ন হয়। বাকি দেখো পিএইচ ভ্যালুতে লেখা আছে। লেবুতে কত? 2.2, ভিনেগারে 2.4, টমেটোতে 4, দুধে 6.3, মূত্রতে 5.5 থেকে 7.5, আর রক্ততে 7.4। এবার হচ্ছে নোট এই নোটটা মনে রাখবা, যে যে আমরা যে পিএইচ বার করছিল না, এই পিএইচ এর ফর্মুলা কি? পিএইচ বার করা কি ফর্মুলা কি? পিএইচ এই ফর্মুলা দুটো অঙ্কের মাধ্যমে জেনে নিলে বেশি ভালো। হ্যাঁ, দেখো আইসোটনিক সলিউশন, দুটি একসঙ্গে গাঢ় দ্রবণকে আইসোটনিক সলিউশন বলা হয়। দুটি এক সমান গাঢ় দ্রবণকে আইসোটনিক সলিউশন। দুটি দ্রবণ আছে, এদের গাঢ়ত্ব একরকম, তখন বলবো আইসোটনিক সলিউশন। আর বাফার সলিউশন এমন একটি দ্রবণ যার পিএইচ অন্য কোনো দ্রবণে মেশালেও পরিবর্তন হয় না, তাকে বলা হয় বাফার দ্রবণ। এমন একটি দ্রবণ যার পিএইচ অন্য কোনো দ্রবণে মেশালেও পরিবর্তন করা হয় না, তাকে বলা হয় বাফার দ্রবণ। ধরো কিছু একটা দ্রবণ আছে, তুমি অন্য একটা দ্রবণে মিশে দিলা, তাহলে এই দ্রবণের পিএইচ পাল্টে যাবে না, ওই দ্রবণের পিএইচ এর নিজস্ব পিএইচ মেনটেন করবে, এমন তোমার বাফার দ্রবণ। বাফার দ্রবণের কিছু এক্সাম্পল: CH3COOH, CH3COONA মিশ্রণ বাফার দ্রবণ, CH3OH, CH3Cl3 বাফার দ্রবণ। নোট দেখো, এন এর ক্রায়োলাইট সোনাকে গলাতে ব্যবহার করা হয়। ক্রায়োলাইট এটা এক প্রকারের ক্ষার, এটা পরীক্ষা আসে। সোনাকে গলাতে ব্যবহার করা হয় ক্রায়োলাইট, এটা এক প্রকারের ক্ষার। পিএইচ ক্যালকুলেশন দেখো, পিএইচ কোন দ্রবণের পিএইচ নির্ণয় করবা কিভাবে? পিএইচ -log10H+, আর পিওএইচ -log10OH-। আগে দেখতে হবে ডাইরেক্ট। আর পিএইচ আর পিওএইচ, দেখো পিএইচ আর পিওএইচ এদের যোগফল কত হবে? 14। এই ফর্মুলাটা মনে করো, পিএইচ আর পিওএইচ এর যোগফল 14। যদি কোনো দ্রবণের পিএইচ সাথে কম হয়, তাহলে বুঝলে বা H+ আয়ন আছে। আর যদি কোনো দ্রবণের পিএইচ সাথে বেশি হয়, তাহলে বুঝলে বা সেখানে OH- আয়ন বেশি আছে। এবার এখানে কিছু দেখো, একটা দ্রবণে H+ আয়নের সান্দ্রতা 0.001 হয়, তাহলে পিএইচ এর ভ্যালু কত? সান্দ্রতা মানে হচ্ছে কি সলিউবিলিটি, অর্থাৎ 0.001 মানে কত? 1/1000 ইকুয়াল টু হচ্ছে 10⁻³ এটা তো জানো। তাহলে 10⁻³, তাহলে H+ আয়নের ঘনত্ব আছে, মানে নিশ্চয়ই এখানে ফর্মুলা লাগবে -log10H+। তাহলে এখানে H+ আয়নের ঘনত্ব বসান দিলাম, ওইটা সান্দ্রতাটাই ঘনত্বটা, সান্দ্রতা নয়, ঘনত্ব অ্যাকচুয়ালি -log10 10⁻³। এবার দেখো 10⁻³ তো আগে চলে আসবে, -3টা আগে চলে আসে লগের ক্ষেত্রে, এই ফর্মুলার ক্ষেত্রে -3টা আগে চলে আসে, তাহলে -3 log10 তাহলে 3 বের হলো, তাহলে পিএইচ কত? +3, তাহলে অ্যাসিডিক, তাহলে সলিউশন কত? অ্যাসিডিক। এবার যদি বলা হয় কোনো দ্রবণে OH আয়নের সান্দ্রতা 10⁻³ হয়, তাহলে পিএইচ ভ্যালু কত?
এবার পিএইচ পিওএইচ আমরা জানি 14। আবার পিওএইচ টু বাই করি একই রকমভাবে দেন, একই রকমভাবে করা আছে, তাহলে পিওএইচ 13 হলে পিএইচ কত 1 14। সেম টু হবে সেম এগুলা। তো এত কটা পর্যন্ত আমাদের কেমিস্ট্রি পার্ট 2 ক্লাস হলো। ঠিক আছে।